আমরা গতকালকে ভিলেট্রাম অ্যালবামের 4টা লেয়ার নিয়ে, 4টা লেয়ার বলবো না, 4টা স্টেজ আমাদের চেম্বারে ভিলেট্রাম অ্যালবাম, এই 4 স্টেজের ভিলেট্রাম অ্যালবামকে আমরা পাই। আমরা পার্সোনালি আমাদের স্টাডি থেকে, আমাদের স্টাডি বলতে বোঝাচ্ছি পেশেন্ট নিয়ে স্টাডি থেকে আমরা এই বিষয়টা দেখেছি। আমরা যা শিখেছি সেটাকে আমরা একটু মডিফাই করেছি করে, মানে গুরু যেটা শেখাবে সেখানে তো থেমে যাওয়া যায় না, সেখান থেকে আগানো যায়, কিন্তু আগে যেটুকু শিখেছি সেটাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে নিজের মধ্যে, সেটাকে ধারণ করে তারপরে আমরা সেটাকে মডিফাই করতে পারি। তো সেখানে আমরা 4টা স্টেজের মধ্যে প্রথম যে ইগো স্টেজ, সেটা নিয়ে আলোচনা করছিলাম। ইগো থেকে আমরা ধীরে ধীরে চলে যাব ইগোর যে বিষয়টা, সেটা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইগো কিরকম করে দেখায়, ইগোর বিষয়টা কিরকম করে দেখায়, কি রকম প্রেজেন্টেশন হয়, সেটা আমার মনে হয় একটু হলেও যারা একদমই বাচ্চা, বাচ্চা বলতে বোঝাচ্ছে একদমই নবীন, তারাও আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিরেট্রাম অ্যালবাম ম্যাট্রিমিটিকা এখনো পড়েননি, এরকমও দু একজন হয়তো বা আছেন, তাদেরও আমার ধারণা এই বিষয়টা বুঝে আসার কথা, কারণ আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করি। এরপরে আমরা দেখব তারা কিভাবে ছলচাতুরি করে, প্রিটেন্ডেন্ট আমরা বলতেছিলাম, ফলস রিয়েলাইজেশন তাদের মধ্যে কিরকম করে তৈরি হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা টাইম টু টাইম আমরা দেখব। তো ভিরেট্রাম অ্যালবাম মানে একজন পার্সন, ভিরেট্রাম অ্যালবাম সে অন্যদেরকে কি দৃষ্টিতে দেখে, তার দৃষ্টির আন্দাজটা কেমন হয়, এইটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। আমি ভিরেট্রাম অ্যালবাম, আপনারা আমার সামনে অডিয়েন্স আছেন, আমি অনেককেই দেখতে পাচ্ছি। আমার দৃষ্টিতে আমি ভিরেট্রাম অ্যালবাম, আমার দৃষ্টিতে আপনারা কেমন, এইটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝতে গেলে একটা রুব্রিক্স খুব সহজেই চলে আসে। রুব্রিক্সটা আমি একটু দিয়ে দিই, আপনারা লিখে নেন। রুব্রিক্সটা হলো ডেলুশন ডগ সিজ, ডেলুশন ডগ সিজ। ডগ, ডগ, ডগ মানে কি? কুকুর। কুকুর। ডগ মানে আমরা সবাই জানি কুকুর। কুকুর কি? কুকুর আর বিড়ালের মধ্যে পার্থক্য কি বলেন তো? আমরা ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর জানি। আচরণগত পার্থক্য কি বলতে পারবেন কুকুর আর বিড়ালের মধ্যে? স্যার, কুকুর বিশ্বাসী এবং প্রভুভক্ত। আর বিড়াল? বিড়াল মানে সে মানে আমরা যেটাকে বলি যে কন্ট্রোল, ওইটা হচ্ছে বিড়ালের নেই। বিড়াল মানে চুরি করেও খেতে পারে বা এরকম আর কি। এরকম। আর সে পরিষ্কার প্রাণী। নেচারের উল্টোটা ঠিক। হ্যাঁ, কুকুরের যে নেচার তার উল্টোটা। কুকুরের কুকুর যা লয়াল। nature, তার উল্টাটা। কুকুর যতটাই বিশ্বস্ত, বিড়াল ততটাই অবিশ্বস্ত। হ্যাঁ। যে যার বিড়াল কুকুর তো আমাদেরকে মালিক মনে করবে, কিন্তু বিড়াল এমন ভাব দেবে যেন ও আমাদের মালিক। নিজে, হ্যাঁ, ওই হচ্ছে মালিক। ঠিক আছে, খুব সুন্দর। তো কুকুর বেসিক্যালি বিশ্বস্ততার প্রতীক। এটা একটা বিশ্বস্ত প্রাণী। আমরা কি করি, আমরা আমাদের ইন জেনারেল যাদের অনেক বড় খামার, ফার্ম হাউস আছে, খামার বাড়ি আছে, বড় বাড়ি আছে, বা অনেকে এমনি বাড়ি পাহারার জন্য, আমাদের দেশে কালচার নাই, আপনি ইন্ডিয়াতে যান, আমি ব্যাঙ্গালোরে থাকতাম, ব্যাঙ্গালোরে প্রত্যেকটা বাসায় দুটো তিনটা করে কুকুর থাকতো। আমি খুব একটা অভিজাত এরিয়া, ডলার্স কলোনি নামে একটা জায়গা আছে, সেখানে থাকতাম। আমার প্রতিদিনই বাসায় ফিরতে আপনার 8টা 9টা বেজে যেত। তো সন্ধ্যা হয়ে গেলে কুকুরদের রাজ্য। আমি যে রাস্তাতে যাব প্রত্যেকটা রাস্তাতে সেই রকম অ্যালসেশিয়ান, সেই রকম বুল ডগ গুলা আছে, মানে দেখলেই হইলো। তো মূলত এরা তাদের বাড়ি পাহারা দেওয়ার জন্যই কুকুরটাকে রাখে। এরকম অনেক জায়গায় খামার, তারপরে বাড়ি, ফ্যাক্টরি, এগুলো পাহারা দেওয়ার জন্য কুকুর রাখে। আবার অনেকে কুকুর নিয়ে বলা যায় এক ধরনের এন্টারটেনও হয়। দেখবেন অনেককে দেখবেন কুকুর নিয়ে খেলছে। আমরা ইয়ার ক্ষেত্রে কি দেখলাম, লাভ হিজ পেট, মেডোরি নামের ক্ষেত্রে কুকুরকে নিয়ে সময় কাটাচ্ছে, কুকুরের সাথে কথা বলছে।
আবার অনেকে কুকুরের এত এত যত্ন নেয়, কুকুরের জন্য স্পেশাল খাবার, স্পেশাল শ্যাম্পু, স্পেশাল ট্রিট, মানে পরিচর্যা করছে। এটা একটা দিক কুকুরের। কিন্তু এটা তো হলো আমাদের পোষা কুকুর, তাই না? আমরা পেট ডগ, পেট হিসাবে যে ডগ গুলো থাকে সেটার বৈশিষ্ট্য। কিন্তু এইখানে যেটা বলা আছে এই রুব্রিক্সে, হেলুশন ডক্সিস, ডক্সিসটা কোন জায়গায় দেখেন, এই কুকুরগুলোর বাইরেও আরেক প্রজাতির কুকুর আছে, আরেক ধরনের কুকুর আছে যেটা আমরা রাস্তায় দেখি। এই যে আমার পেছনেই ডাকতেছে, ঘেউ ঘেউ করতেছে, পাল ধরে থাকে, আটটা দশটার একটা করে পাল আছে, তাই না? অনেক কুকুর আপনাদের এলাকাতেও আছে। তো এই কুকুরগুলার সাথে কিন্তু আমরা খুব ভালো আচরণ করি না। ওই কুকুরগুলা যেগুলা পেট ডগ, সেগুলাকে আমি হাজার টাকা দামের শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছি, ভালো ভালো খাবার দিচ্ছি, স্পেশাল মানে খাবার নিয়ে আসছি, ভ্যাকসিনেশন করাচ্ছি, বিভিন্ন ধরনের কিছু। কিন্তু এই রাস্তার কুকুরের সাথে কিন্তু আমরা ওরকম আচরণ করি না। আমরা কি করি, রাস্তার কুকুর দেখলে ছেই ছেই করে তাড়াই দিই, তাই না? ইট পাটকেল নিক্ষেপ করে, অনেক বাচ্চাদের দেখবেন ইট পাটকেল দেখলেই ইট পাটকেল নিক্ষেপ করবে, লাঠি সোটানে তাড়াবে, তাই না? এই কুকুরগুলা দেখলে। আবার আমাদের হুজুররা কি মনে করেন, আমি কিন্তু কাউকে হার্ট করতেছি না, হ্যাঁ, আমার দাঁড়িয়ে চল, আমাকে আবার হুজুর মনে করেন, আমি বলতেছি যারা ধর্মপ্রাণ, হ্যাঁ, তারা কি মনে করে, কুকুরের টাচটাকে অপবিত্র মনে করে। মনে করে না, আপনি পাঞ্জাবি পরে যাচ্ছেন, পাশ দিয়ে একটা কুকুর আপনাকে টাচ করে গেল, অপবিত্র হয়ে গেলেন। আমাদের সনাতন ধর্মের হিন্দু ধর্মের যারাও আছেন তারাও কিন্তু এই অনেকেই এটাকে মানে অপবিত্র মনে করে। আমি কি ভুল বললাম? এটা কিন্তু হয় আমাদের পরিবেশ অনুযায়ী বলছি। ঠিক বলছেন স্যার। জি, জি বলেন। স্যার ঠিক কথা বলছেন স্যার। অপবিত্র ভাবি। এখন এগুলা নিয়ে তো আসলে অনেক তর্ক বিতর্ক, আমি তো ওইদিকে যাব না, আমরা তো রোগীর চিকিৎসা করব, আমরা ওই পর্যন্তই থাকি। তো ভিরেট্রাম অ্যালবাম মানুষ, পার্সনরা, ব্যক্তিরা অন্য মানুষদেরকে ওইরকম রাস্তার কুকুরের মতনই মনে করে। এত কথা বলার উদ্দেশ্য একটাই, এই যে রাস্তার কুকুরের সাথে আমরা যে টাইপের আচরণ করি, অনেকেই যে টাইপের আচরণ করে, ছেই ছেই আচরণ করে, খারাপ ব্যবহার করে, ইট পাটকেল নিক্ষেপ করে, লাঠি সোটা নিয়ে তারায় আসে, অপবিত্র মনে করে, এরকমই কিন্তু ভিরেট্রাম অ্যালবামরা অন্য মানুষদের প্রতি তাদের ভাবনাটা থাকে। সে তাদের সাথে নির্লজ্জের মতো আচরণ করে, অশালীন ব্যবহার করে, অভদ্র আচরণ করে এই মানুষদের সাথে ভিরেট্রামরা। ঠিক আছে, আমাদের একটা রুব্রিক্স আছে, সেমলেস। সেমলেস, নির্লজ্জ, নির্লজ্জের মতন আচরণ করে। আপনারা এটা ভিরেট্রাম অ্যালবামের মধ্যে আপনারা দেখতে পাবেন, সবার মধ্যে পাবেন না, যে স্টেজ ভেদে দেখতে পাবেন। আপনি যদি এটাকে গভীরভাবে চিন্তা করেন, দেখবেন এরকম আচরণ করছে তার ইগোর কারণেই। বললাম না যে ইগোতে একদম ঠেসে ভরপুর ভিরেট্রাম। এরপরে আপনারা ভিরেট্রাম অ্যালবামের মধ্যে দেখবেন, পার্সন গুলোর মধ্যে পাওয়া যায় এদের প্রচুর আইডিয়া, মাথার মধ্যে একদম বুদ্ধিতে গিজ 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 করে, আইডিয়াতে গিজ গিজ করে, প্ল্যানে গিজ গিজ করে, তাদের অনেক কিছু করার চেষ্টা থাকে, অনেক ইনোভেটিভ, অনেক উদ্ভাবনীমূলক। সে কিছু না কিছু করতেই চাইবে, কোনো না কোনো কিছু করতেই চাইবে। কেন কেন করতে চাইবে? কারণ তার অবস্থানটা জানা দরকার, যে আমি এরকমটাই। অন্যদেরকে সে জানাতে চায় তার, আমার এই ক্যাপাবিলিটি আছে, আমার এই ক্যাপাসিটি আছে, আমার এরকম আইডিয়া। এটা ভিরেট্রাম অ্যালবামের মধ্যে পাওয়া যায়। এই জন্য তারা যে জিনিসটা চায়, যেভাবে চায়, ঠিক সেভাবেই তারা নিবে বা হাসিল করে নেবে, হাসিল করে নিয়েই ছাড়বে। ঠিক আছে, আমাদের রুব্রিক্স আছে অ্যাম্বিশন ইনক্রিজড, আমি রুব্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাম্বিশন ইনক্রিজড, আরেকটা রুব্রিক্স আছে অ্যাম্বিশন ইনক্রিজড কম্পিটিটিভ। অ্যাম্বিশন ইনক্রিজড, আরেকটা হচ্ছে অ্যাম্বিশন ইনক্রিজড কম্পিটিটিভ। তাদের অনেক বেশি অ্যাম্বিশিয়াস, এরা অনেক বেশি অ্যাম্বিশিয়াস। কিসের জন্য? কম্পিটিটিভ, কম্পিটিশন, কম্পিটিটিভ।
তারা তাদের আইডিয়া এবং কনসেপ্ট অন্যদের সাথে দেখায় এবং এটা নিয়ে বড়াই করে। তাদের আইডিয়া যদি বাস্তবসম্মত নাও হয়, বা ধরেন যে সমাজ রীতিনীতি মেনে নাও হয়, তারপরেও সে ওগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করবে, ফুলিয়ে ফাঁপিয়ে অন্যের কাছে বলবে, প্রয়োজন হলে একদম ঢাহা মিথ্যা কথা অনর্গল বলে যাবে, একদম মিথ্যার যা যা মিথ্যা দিয়ে সাজানো দরকার সে লেভেলে নিয়ে যাবে। কারণ এরা হলো লায়ার, এরা হলো লায়ার, মিথ্যাবাদী। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইরকম ক্যারেক্টার দেখতে পাই আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে। সবার কথা বলতেছি না, কিন্তু অনেক রাজনৈতিক নেতাদের মধ্যে, বেশিরভাগ রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা কিন্তু এই ক্যারেক্টারটা দেখি। আবার আমরা দেখতে পাই বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সেলস রিপ্রেজেন্টেটিভদের মধ্যে। এরা বড় বড় কথা বলে, বড় বড় আশ্বাস দিবে, আর কিছু লাগবে না আমার, এই মুসলিম টাইগার বাম যেখানে লাগাবেন সেখানেই কাম, মাত্র 5 টাকা দাম, খালি লাগান, যে কোনো জিনিস ভালো হয়ে যাবে। ঢোল কোম্পানির মলম বিক্রি করতেছে, কি বড় বড় আশ্বাস, কি বড় বড় প্রতিশ্রুতি, ভাবনা, স্বপ্ন এরা দেখায়। রাজনৈতিক নেতারাও তাই দেখায়। নেতারা কি বলে, কি বলে আমাদের নেতারা, এইখান দিয়ে রাস্তা হবে, 80 ফিটের রাস্তা বানাই দিব, ব্রিজ বানাই দিব, ফ্লাইওভার বানাই দিব, আন্ডারপাস বানাই দিব, কর্মসংস্থানের বানাই দিব, ইন্ডাস্ট্রি করব, আমাকে ভোট দাও। বাড়ি বাড়ি, ঘরে ঘরে চাকরি হবে, ঘরে ঘরে খামার হবে, সব ব্যবস্থা করে দিব, হোল্ডিং ট্যাক্স অর্ধেক করে দিব, ট্রেড লাইসেন্স অর্ধেক করে দিব। প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পরে কি হয়, ইলেকশন জিতলে কি হয়, আর খুঁজে পাওয়া যায় না। ইলেকশনের সময় এটা ফ্রি, ওটা করব, ওইটা করব, হাজারো প্রমিস, কিন্তু ইলেকশনের পরে একটা প্রমিস, ম্যানিফেস্টো দেয়, দেখবেন 3, 4, 5 পাতার, 10 পাতার, ও 2-3টা লাইনও পূরণ করতে পারে না। তাহলে এই যে প্রমিসটা করলো, এই প্রমিসটা হলো ফলস প্রমিস। অনেক বড় বড় প্রমিস করবে, বড় বড় আইডিয়া শেয়ার করবে, কিন্তু বাস্তবে ওইগুলা করবে না। পদ্মা নদীর মাঝখানে রিভার ভিউ সিটি বানাবো, মাঝখানে চরটাকে ভরাট করে একদম দুবাইয়ের মতো, দুবাইয়ের ওই যে কি বলে ওই আইল্যান্ডটার নাম ভুলে গেলাম, ওরা পাম্প সিটি। হ্যাঁ, পাম্প সিটি, হ্যাঁ, দুবাইয়ের ধন্যবাদ, ধন্যবাদ, পাম্প সিটির মতো নিয়ে করে দেব। প্রতিশ্রুতি দিয়েছে, পেপার পত্রিকাতে আছে, কিন্তু কোনো খবরই নাই। 5 বছরের থেকে 10 বছর পার হয়ে গেছে। ফলস প্রমিস। তো এই পার্সন গুলো হচ্ছে এরকম, বড় বড় আইডিয়া শেয়ার করবে, একদম রাজশাহী শহরের ওই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত 100 কিলোমিটার নদীর ধারে পর্যটন গড়ে উঠবে। হয়তো রাস্তা বানাইছে, তারপরে আর নাই। আমি এটা বলতেছি, আমি কাউকে ইন্ডিকেট করতেছি না, আমি বোঝানোর জন্য বলছি। তারা এমন এমন আইডিয়া দিবে, মূল কথা হচ্ছে তারা এমন এমন আইডিয়া দিবে, আইডিয়া গুলো আপনার কাছে মনে হবে এগুলো লজিক্যাল না, কিন্তু এমন ভাবে সেগুলাকে প্রেজেন্ট করবে, মিথ্যা কথায় ভরা, মিথ্যা কথা দিয়ে এমন ভাবে সেগুলাকে প্রেজেন্ট করবে, চাকচিক্য মিশায়, আপনার কাছে মনে হরি বাপরে তাই তো। কিন্তু পরে আপনি যখন মাথা খাটাবেন, যখন হবে না, আমার তো আগেই বোঝা উচিত ছিল, এগুলো তো কোনো কথাই লজিক্যাল ছিল না। এই জন্য আমাদের বিভিন্ন মাস্টাররা, আমাদের মাস্টার, শ্রদ্ধেয় মাস্টার, তাদেরকে আসলে সম্মান করতে হয়। সম্মান আমার না, সম্মান তাদের পাওয়া যুক্ত। তারা এই জিনিসগুলোকে খুঁজে বাইর করেছেন। এই মাস্টাররা কি বলেছেন? মাস্টাররা বলেছেন দে আর হান্টার, তারা হান্টার। আমাদের মহামতি কেন্ট কি বলেছেন? মহামতি কেন্ট বলেছেন ডেলুশন হান্টার থিংস হি ইজ এ ডেলুশন, থিংস হি ইজ এ হান্টার। তারা মনে করে হান্টার মানে কি, যে শিকার করে। শিকারী। আমি বোঝানোর জন্য একটু ইয়ে করতেছিলাম, শিকারী কিন্তু শেষ পর্যন্ত তাড়া করেই যাচ্ছে, তাই না? যেটা সে অর্জন করতে চায়,
যেটা অর্জন করতে হবে, যেটা হাসিল করতে হবে, সেটা সে পেয়েই ছাড়বে, যত দূর দৌড়াতে হয়। আমি এটা ইয়েটা দেখালাম, হান্টার মানে তো আমাদের মনে হয় যে একটা বন্দুক নিলাম আর ঠ্যাং করে একটা গুলি করলাম, তাই না? তো এটাও একটা হান্টিং। এই মেয়েটার পিছনে যেভাবে দৌড়াচ্ছে, তার মানে শিকারী সেটা অর্জন করেই ছাড়বে। ডিকশনারিতে আমাদের কিছু উদাহরণ আমরা দেখতে পাই। হান্টিং ফর এ ট্রেজার, ট্রেজার হান্টার করে। এই যে আমরা ইন্ডিয়ানা জনস সিরিজের একটা সিনেমা আছে, সেখানে কি ট্রেজার হান্টিং এর জন্য তারা যেত, খুব বিখ্যাত সিনেমা। তারপরে কি আই অ্যাম হান্টিং এ বিগ গেম, বড় একটা দান মারতে চাচ্ছি। ট্যালেন্ট হান্টার আমাদের অনুভব হয় না, সনি টিভিতে হয়তো ট্যালেন্ট 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 হান্টার, ইন্ডিয়ান আইডল হান্টার, সেগুলো ট্যালেন্ট হান্টার। তো এই যে হান্টিং এর বিষয়টা কি, মূল থিমটা হলো যেটা আমার পাওয়া দরকার, আমার যেটা আমাকে অর্জন করতে হবে সেটা আমি হাসিল করেই ছাড়বো। তো হান্টিং হচ্ছে একটা স্কিল, এটা একটা দক্ষতা, সবাই হান্টিং করতে পারে না। তো ভিরেট্রাম অ্যালবামের হান্টিংটা কি? ভিরেট্রাম অ্যালবাম জানে তার শিকারটা কি, এটা ভিরেট্রাম অ্যালবাম জানে। হ্যাঁ, এই জন্য এই রুব্রিক্সটা কেন্ট দিয়েছেন, ডেলুশন হান্ট। এই রুব্রিক্সটা সিনথেসিসে এইভাবে লেখা আছে, সরি কমপ্লিটে এইভাবে লেখা আছে, ডেলুশন হান্টার হি ইজ এ হান্টার, ডেলুশন হান্টার হি ইজ এ হান্টার, দুটো কিন্তু একই রুব্রিক্স। হি থিংস হি ইজ এ হান্টার, হান্টার, আর হান্টার হি ইজ এ হান্টার। এবং এরা এরা হচ্ছে খুব ডগমেটিক থাকে, খুব ডগমেটিক। আমাদের রুব্রিক্সের ডগমা, একটা নির্দিষ্ট ধারণা নিয়ে এসে থাকে। আরেকটা রুব্রিক্স হচ্ছে হর্টি অন্ডেড সেলফ স্টিম উইশেস টু বি ফ্ল্যাটার্ড। ঠিক আছে, অন্যরা তাকে নিয়ে বাহবা করুক, উইশেস টু বি ফ্ল্যাটার্ড, অন্যরা তাকে বাহবা করুক এটা সে চায়, তাকে ভালো বলুক এটা সে চায়। এবং এই যে অন্যরা বাহবা করবে, ভালো বলবে, এটা তাকে হটি বানায় তোলে, হটি বানায় দেয়। ঠিক আছে, এরা অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে এক্সট্রাভ্যাগেন্স, অনেক বেশি বাড়ায় বাড়ায় বলে। এক্সট্রাভ্যাগেন্স মানে কিন্তু খরচ করা, কিন্তু এদের ক্ষেত্রে, ভিরেট্রামের ক্ষেত্রে অনেক বাড়ায় বাড়ায় বলে, এটাকে আমরা নিই হচ্ছে এক্সট্রাভ্যাগেন্স। যে এই এক্সট্রাভ্যাগেন্স নিয়ে আরেকটা রুব্রিক্স আছে সুন্দর, এগুলো আমি আলোচনা করব কেসের ক্ষেত্রেও, আপনারা বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি। জেস্টার মেক্স এক্সট্রাভ্যাগেন্ট, অ্যাম্বিশন ইনক্রিজড, অ্যাম্বিশন ইনক্রিজড একটু আগে দিলাম, অ্যাম্বিশন ইনক্রিজড, অ্যাম্বিশন ইনক্রিজড কম্পিটিটিভ, এটাও একটু আগে দিয়েছি। আরেকটা চমৎকার রুব্রিক্স হচ্ছে, এটা আমরা ব্যাখ্যা করেছি, অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স এমপ্লয়েড এভরি পসিবল। এই বিষয়গুলো আমরা দেখি বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু এই বিষয়গুলো খুব ভালো দেখা যায়, অনেক অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায়। যদিও বাচ্চা নিয়ে আলোচনা করবো আলাদা, কিন্তু এখন বলে নিই, তখন আবার রিভাইজ হবে। বাচ্চাদের ক্ষেত্রে গুলাতে আমরা পাই। এই একটা বাচ্চার কথা বলি, বাচ্চাটা খুবই ভিভাসিয়াস ছিল, খুবই উৎফুল্ল, চেয়ারফুল। হ্যাঁ, বেশ কথাবার্তা, ছোট বাচ্চা, আপনার 4-5 বছরের বাচ্চা, বাবার সাথে আসছে, এসে বলছে, জানো জানো আঙ্কেল, আমি না আজকে আমার বাবার কারে এসেছি, আমার কারটা না অনেক বড়, ওই যে তোমাদের ওইখানে ওই রাস্তার ওই পারে রেখে এসেছি। এই বাচ্চাটা যেভাবে, আমি কারে এসেছি, আমি কারটা অনেক বড়, যেভাবে সে বলতেছিল, আমি তো বলতে পারলাম না, আমার মধ্যে ম্যানার আছে। এই বাচ্চা যেভাবে বলতেছিল, এর মধ্যে ম্যানার ছিল না, কথা বলার মধ্যে কোনো ম্যানার ছিল না, ভদ্রতা বোধ, সৌজন্য বোধ ছিল না। যদিও আপনি বলবেন এত ছোট বাচ্চা আর কি বোঝে, কিছুটা তো বোঝা যায়। এদের মধ্যে রেভারেন্স থাকে না, গতদিন বলেছিলাম ল্যাক অফ রেভারেন্স। ঠিক আছে, আমার একটা পেশেন্টের কথা এখনো মনে পড়ে। পেশেন্টটা আমাকে এখনো ফোন দেয় মাঝে মধ্যে, আমাদের রাজশাহীর এক পেশেন্টের রিলেটিভ, নোয়াখালীর ওদিকে বাড়ি। তো ছেলেটা তখন ক্লাস 10-এ পড়তো, এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। তো এর প্রথম কথা হলো হ্যালো, হ্যালো বলে না, ডাক্তার
ওষুধ লাগবে, কত টাকা পাঠাবো, এই কথাগুলাতে খুব লাউড দিয়ে ডাক্তার ওয়ার্ডটা বলতো, ডাক্তার কত টাকা পাঠাবো, সালাম টালাম দেওয়া নাই কিন্তু। ওর মা কিন্তু ওরকম না, মা আবার আলাদা। তো এই যে ডাক্তার, সে বলতো ডাক্তার, জোরে করে লাউড তাচ্ছিল্যপূর্ণ ভাবে। হ্যাঁ, আপনি যদি শুনেন, আমি যদি শুনি, তার এই ওয়ার্ড গুলো আপনার কানে বাজবে, কেমন আনকমফোর্টেবল বোধ হবে ভিতরে ভিতরে। দুদিনের বাচ্চা, নাক টিপলে এখনো দুধ বাড়ায়। হ্যাঁ ডাক্তার, টাকা দেওয়া লাগবে, এরকম ল্যাক অফ রেফারেন্স দিয়ে কথা বলতো আর কি, এখনো বলে, এখন কিছুটা কম বলে, ওষুধ দেওয়া হয়েছিল। তো এইরকম কথোপকথন বাচ্চাদের ক্ষেত্রে হোক, টিনেজার ক্ষেত্রে হোক, এরকম একটু কথা বললেই আপনি ভিড়ের ট্রামকে বুঝতে পারবেন, চিনতে পারবেন। তার ওয়ার্ড গুলাতে একটা আলাদা আলাদা একটা মানে লাউডনেস থাকে, আলাদা একটা ল্যাক অফ প্রেফারেন্স থাকে, একটা তাচ্ছিল্যপূর্ণ একটা ভাব থাকে। আমাদের রুব্রিক্স আছে স্পিচ এন্ড ভয়েস লাউড, স্পিচ এন্ড ভয়েস লাউড। ডোমিনেটিং থাকে কথার মধ্যে, ডোমিনেটিং। আমরা কি বলি, প্লিজ একটু ওষুধ পাঠাই দেন না, ওষুধ পাঠাই দাও, টাকা লাগবে। ডিক্টেটোরিয়াল ভয়েস থাকে, আমাদের রুব্রিক্স হচ্ছে ডিক্টেটোরিয়াল, ডিকটেশন দেয়, কুরিয়ার করে দিও। ঠিক আছে, রিজিড, এরা হলো রিজিড থাকে। বাচ্চার মা বলবে যে তার যা মনে চায় তাই করে, ডাক্তার সাহেব কারো কথা শুনে না, খুব অ্যাবিউসিভ, এরা হলো খুব অ্যাবিউসিভ। দেখা যাচ্ছে যে বাসায় নতুন কেউ আসলো, কোনো গেস্ট আসলো, বড় সিনিয়র কেউ আসলো, তাদের সামনে এদের অ্যাবিউসিভ অ্যাটিটিউড দেখা যায়, অন্যদেরকে কথা দিয়ে অপমান করে ফেলবে, ইনসাল্টিং করবে। আমাদের রুব্রিক্স আছে অ্যাবিউসিভ ইনসাল্টিং। ঠিক আছে, এই বাচ্চারা খুব হাইপার সেন্সিটিভ থাকে, খুব হাইপার সেন্সিটিভ ভুল বললাম, হাইপার অ্যাক্টিভ থাকে। প্রথমে চেম্বারে ঢুকেই আপনি এদের এই হাইপার অ্যাক্টিভনেসটা আপনার চোখের সামনে চলে আসবে, ঢুকেই একদম হেলে দুলে এমন ভাব করছে যে কোনো ভয় পায় না, নো ম্যাটার, কোনো ইয়ে নাই, হাই স্পিরিটেড, অ্যাফেক্টেশনে ভর্তি। হ্যাঁ, তো অনেক বাচ্চা পাবেন আপনার চেম্বারে এসেই দুষ্টুমি করবে, এটা ধরছে ওটা ধরছে, স্টেপলার, পেন ড্রাইভ, সিল, হ্যাঁ, তারপরে আপনার আহ, দেখা যাচ্ছে পেনদানি থেকে পেন তুলছে, সিল নিয়ে আপনার খামের মধ্যে ধাপ 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 করে দিচ্ছে। ওয়াইল্ড প্রকৃতির চিলড্রেন, ওয়াইল্ডনেস চিলড্রেন ইন আমাদের রুব্রিক্স আছে, এগুলো আপনারা রেপার্টরি দেখলেই পেয়ে যাবেন। তো এগুলা, এই টাইপের বাচ্চাগুলাকে আপনার চেম্বারে যখন আসে তখন আপনি দেখবেন এদের কোনো ভয় থাকে না, এরা বেশ মাস্তিতে থাকে। আমাদের খুব সুন্দর সুন্দর রুব্রিক্স আছে, চিয়ারফুল, ভিভাসিয়াস, লাইভলি, এইরকম একটা ইয়েতে থাকে। অসুস্থ অবস্থাতেও এরা অনেক হাই স্পিরিটেড থাকে, অনেক হাই স্পিরিটেড থাকে। হাই স্পিরিটেড মানে কি? হাই স্পিরিটেড, হাই স্পিরিটেড, হাই স্পিরিটেড মানে কি? হাই স্পিরিটেড হলো আপনার জীবনে এমন একটা সিচুয়েশন আসবে যখন আপনার স্পিড দেখা যাচ্ছে যে লো হয়ে যাচ্ছে, ধরুন আপনি দুর্বল হয়ে পড়তেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, ভয় পেয়েছেন, কোনো প্রেশার, তখন যে স্পিডটা থাকে সেটা লো হয়ে যাওয়ার কথা। এই অবস্থাতে সে নিজেকে অনেক উঁচু করে ধরে তার স্পিডটাকে কখনো লো হতে দেয় না। আপনি দেখে বুঝতে পারবেন যে এর যে অসুখটা হয়েছে এটাতে তো তার একদম পড়ে যাওয়ার কথা, বিছানায় শুয়ে পড়ার কথা, কিন্তু সে ওটাকে
পড়ে যেতে দেয় না, ওটাকে শুতে দেয় না। ধরেন যে সর্দি জ্বর হলো, কথা কথা 104 ডিগ্রি জ্বর চলে আসলো, খুবই কাশি, কাশতে কাশতে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, অন্য বাচ্চারা নেতিয়ে পড়বে, মায়ের কোলে মাথা দিয়ে দিবে, পালসিটিলার বাচ্চা মায়ের কোল থেকে নামতে চাইবে না, মাকে ধরে রাখবে, আর্সেনিকও এরকম করবে। কিন্তু এই বাচ্চাটা কি করবে? এই বাচ্চাটা ওর মধ্যে খেলাধুলা করছে, প্রচন্ড জ্বর, 104 ডিগ্রি জ্বর, বাচ্চা খেলছে। আমাদের রুব্রিক্স আছে চেয়ারফুল ফিভার ডিউরিং ইন চিলড্রেন ইন, চেয়ারফুল ফিভার ডিউরিং চিলড্রেন ইন। তারা সব সময় তার স্পিরিটটাকে ধরে রাখে, আমরা তার মধ্যে অনেক অ্যাফেক্টেশন পাই। অ্যাফেক্টেশন মানে কি? অ্যাফেক্টেশন ভান করা, তাই না? তো অ্যাফেক্টেশনটা কিভাবে বুঝবো? সে ভিতরে ভিতরে অনেক ভিতর সন্তুষ্ট হয়ে আছে, কিন্তু বাইরে বাইরে দেখাচ্ছে যে না আমি অনেক সাহসী, আমার অনেক সাহস, আমি পরিস্থিতি মোকাবেলা করতে পারি, এগুলাতে কিছু আসে না, এই মামুলি জ্বর, কিছু আসে না। বাচ্চারা তো এইভাবে বলবে না, কিন্তু বাচ্চারা তাদের কাজে কর্মে এইভাবে দেখাবে। ভিরেট্রাম বাচ্চারা ডাক্তার দেখে ভয় পাচ্ছে। এই শিশু আপনার চেম্বারে এসে এদিক ওদিক তাকালো, এমন ভাবে ঘুরতেছে একদম, এইভাবে কোমরে, আমাকে তো দেখতে পাচ্ছে না, কোমরে ওখানে করে হাত দিল, হাত দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে একদম ডাঁটে, গার্ড গার্ড করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাইরে বাইরে এরকম দেখাচ্ছে, ভিতরে কিন্তু তার ভয় কাজ করছে, কিন্তু তার ভয়টাকে সে প্রকাশ করছে না, এফেক্টেশন করছে, অনেক সাহস সঞ্চার করে রেখেছে। মা বলছে এই এদিকে এসো, চুপ করো, তুমি ভালো ছেলে, তুমি চুপ করে বসো, এখানে আসো, আমার পাশে বসো। তাও শোনে না। এই শোনো, এদিকে আসো, ডাক্তার সাহেবের কাছে কিন্তু ইনজেকশন আছে, লাগিয়ে দিবে। সাথে সাথে বাচ্চা বলে না আমার তো ইনজেকশন ভয় নাই, আমি ভয় পাই না, দেন দেন দেন, দেখি দেন দেন দেন, আমাকে ইনজেকশন দেন। আমার চেম্বারে এসে বলে, আমি তো এই আর কিটা করি, ইনজেকশন লাগাই দেবো, কিন্তু আমি সবসময় বলি আমার কাছে গরুর ইনজেকশন আছে মোটা, ওটা দিয়ে দেবো। দেন দেন দেন, ইনজেকশনটা দেন, দেন ডাক্তার আমাকে ইনজেকশন দেন, ডাক্তার সাহেব না, ডাক্তার বা আঙ্কেলও না, ডাক্তার আমাকে ইনজেকশন দেন, দেন দেখি দেন। তো এই বাচ্চাকে আপনি কি করবেন? আপনি টেস্ট করেন ভিরেট্রাম কিনা, জাস্ট ড্রয়ারটা টান দেন, ড্রয়ারের মধ্যে কলম বা যাই হোক একটা ইনজেকশনের মতো কিছু বাহির করেন, বাহির করে হাতটা এরকম করে লুকায় কাছের দিকে যান, দাও আসো আসো এদিকে আসো তোমাকে দিই, সাথে সাথে কান্না শুরু করে দেবে। একদম সেভারেল কেসে এই জিনিস পাওয়া যায়, আপনি ট্রাই করে দেখেন, ট্রায়াল দিয়ে দেখেন। কেন বাচ্চা কাঁদলো, এর অর্থ কি দাঁড়ায়? বাচ্চা উপরে দেখাচ্ছে যে তার মধ্যে ভয় নাই, কিন্তু ভেতরের মধ্যে, ভেতরে একদম ভয়ে ভর্তি। আপনার বিন্দু মাত্র এরকম করে জাস্ট হাতটা, হ্যাঁ দেখে আসো এদিকে আসো, ধরেন বেটাকে নিয়ে আসেন দেখি, এখনই দিই, কান্না শুরু। আমি তো একটা বাচ্চাকে মানে দীর্ঘ সময় ধরে কাঁদতে দেখেছি। তো এই যে বাচ্চার যে অ্যাটিটিউড, লাগান দেখি, দেন দেন দেন, কই দেখি, কই ইনজেকশন কই, দেন লাগান। এইটা কি? এটা হলো অ্যাফেক্টেশন ওয়ার্ডিন। আমি দিয়েছি উপরে, দিইনি, বলে দিলাম তো মনে হয়, অ্যাফেক্টেশন ওয়ার্ডিন, অ্যাফেক্টেশন ওয়ার্ডিন, অ্যাফেক্টেশন জেস্চার এন্ড অ্যাক্টিং, অ্যাফেক্টেশন জেস্চার এন্ড অ্যাক্টিং, আমরা এটা পাই। একটা বাচ্চা মা আসছে, এসে বলছে যে আর বলেন না ডাক্তার সাহেব, এত বকি, এত মারি, তার কোনো পরিবর্তন নাই। বাচ্চার মারা এইভাবেই কথা বলে, এত বকি এত মারি তাও এই বাচ্চার কোনো পরিবর্তন নাই। তার মানে কি দেখবেন, বকা বকা টকায় তার কিছু আসা যায় না। ইনডিফারেন্স, রেপ্রিমাইন্ড টু অল। রেপ্রিমাইন্ড মানে কি? রেপ্রিমাইন্ড মানে হচ্ছে ঠাস ঠাস দেওয়া, তীব্র ভৎসনা করা, ধাতানি দেওয়া, ঠোকর দেওয়া। এটা তো সেই ইনডিফারেন্স, দিলে কিছু হয় না। সারাদিন বাহানা করে, শুধু সারাদিন বাহানা আর অ্যাক্টিং।
আমাদের রুব্রিক্স আছে ইমিটেশন, মিমিক্রি। মিমিক্রি করে, এই যে মিমিক্রি করে কি, আমরা মিরাক্কেলে দেখেছি না, মিমিক্রি করে তোতা পাখির ভাষায় কথা বলে, তাই না, মুখাভিনয় করে। তো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, এবার ওই এরকম মা বলতেছিল যে যতই বকি যতই মারি কাটি কিচ্ছু হয় না, কোনো চেঞ্জ নাই। এবার বাচ্চাকে যা জিজ্ঞাসা করলাম, আপনি, আপনারও যদি এরকম বলে আপনি বলেন, আম্মু যা বলছে তা কি ঠিক, তুমি বলো। তখন বলছে যে আঙ্কেল আমি খুব পরিশ্রম করি, সকালে উঠে কোচিং এ যাই, স্কুলে যাই, তাও হেঁটে হেঁটে যাই। মা তোমাকে বকাবকি করে, তারপর তুমি নাকি মায়ের কথা শোনো না, ঠিক বলছে মা? তখন বলতেছে আমি খুব পরিশ্রম করি, সকালে উঠে কোচিং এ যাই, স্কুলে যাই, হেঁটে হেঁটে যাই। এই কথা বলার অর্থটা কি? বাচ্চা কি বোঝাতে চাচ্ছে? সকালে উঠে কোচিং এ যায়, ভোরবেলায় কোচিং এ যায়, তারপর স্কুলে যায়, হেঁটে হেঁটে স্কুলে যায়, মানে কি, মানে সে খুব হার্ড ওয়ার্ক করে, তাই না? সকালবেলা উঠে কোচিং এ যেতে হয়, স্কুলে যেতে হয়, হেঁটে হেঁটে পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড ইজ ওয়ার্কিং, হার্ড ওয়ার্ক ইজ ডেলুশন, ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্কিং। তার পরিশ্রমের জন্য যে পজিশন তার মায়ের কাছে হওয়া দরকার ছিল, সে যে পরিশ্রম করতেছে, এই যে হেঁটে হেঁটে ওয়ার্ক করতেছে, ডেলুশন ওয়ার্ক সে যে করছে, হার্ড ওয়ার্ক, ডেলুশন হার্ড ওয়ার্ক সে যে করছে, এর জন্য মায়ের উচিত ছিল তাকে কিছুটা পুরস্কার করা, পুরস্কার দেওয়া, কিন্তু সেটুক সে পাচ্ছে না। যতটুকু ভ্যালু তার আছে, যতটুকু প্রাপ্য তার আছে, সেটা সে পাচ্ছে না। এটাই তার রাগ, এটাই তার দুঃখ, এজন্যই সে ডিস্ট্রাকটিভ। তার আমরা রুব্রিক্স পাই ডিস্ট্রাকটিভনেস, আমরা রুব্রিক্স পাচ্ছি ডিস্ট্রাকটিভনেস। প্রচন্ড রেগে গেল, রেগে যে একদম জামা কাপড় এরকম মুচড়ায়, ধরেন এই যে জামা কাপড় একদম মুচড়ায় এইরকম এরকম করে একদম তস নস করে একদম ফেলে দিল। আমাদের স্পেসিফিক রুব্রিক্স আছে ডিস্ট্রাকটিভ ক্লথস অফ, ডিস্ট্রাকটিভনেস ক্লথস অফ, নিজের কাপড় কুটি কুটি করে কাটে, কুটি কুটি করে কাটে। ডিস্ট্রাকটিভনেস একটাই মেডিসিন, ভিরেট্রাম। ডিস্ট্রাকটিভনেস ক্লোথস অফ, কাটিং দেম আপ, কুটি কুটি করে কেটে ফেলে। যেটুকু সে পাচ্ছে তার থেকে সে বেশি ডিজার্ভ করে। আমি তো অনেক পরিশ্রম করি, আমি অনেক জানি, আমি অনেক পড়ালেখা করি, ক্লাসের টিচার আমাকে ভালো জানে, হেডমাস্টার আমাকে ভালো জানে, প্রত্যেকটা স্যার আমাকে, আমি ভালো পড়ালেখা করে আমাকে বলে, তারপরেও আমার মা আমাকে পছন্দ করে না, আমাকে মারধর করে, এই জন্য আমি ডিস্ট্রাকটিভ। বুঝতে পেরেছেন? তো আরেকটা বাচ্চার কথা বলি। বাচ্চা আমার সামনে বসার পর থেকেই কিছু না কিছু করছে। একবার মায়ের ব্যাগের চেন ধরে টানতেছে, আবার লাগছে, তার মধ্যে আবার হাত ঢুকাই দিচ্ছে, একটু ঘুরতেছে, আবার দেখা যাচ্ছে যে মাথা নিচু করছে, ঠিক আছে, আবার এদিক ঘুরছে ওদিক ঘুরছে, একটু পরে আবার উঠে এসে আমার ল্যাপটপের দিকে একটু টাচ করে দিল, টেবিলে থাকা একটু পেনের বক্স থেকে পেন নাড়ছে, একটু ঘুরাচ্ছে, তারপরে হঠাৎ করে ধপ ধপ করে তালি দিচ্ছে, হি করে হাসা শুরু করে দিল হঠাৎ করে। এই যে এটা অবজারভেশন, ছোট্ট একটা অবজারভেশন, ছোট্ট অবজারভেশনের মধ্যে আমরা বেশ কিছু রুব্রিক্স পেয়ে যাই। কিরকম? সবসময় একটার পর একটা কোনো না কোনো কাজ, মায়ের ব্যাগের চেন টানা, চেন খোলা, আবার যে টেবিলের নিচে একটু মাথা দিল, দিয়ে একটু এদিকে ওদিকে করলো, পেন নাড়তেছে, ল্যাপটপে ধরতেছে, মোবাইলে ইয়ে করতেছে। তার মানে কি একটা সেকেন্ড সে বসে নাই, তার মধ্যে কি তারা করছে, বিজি, মাস্ট কিপ, সবসময় ব্যস্ত থাকতে হচ্ছে। হঠাৎ করে
তালি দিয়ে দিল, এটাও বিজির মধ্যে। চেয়ারফুল, ক্লিপিং ওয়ানস হ্যান্ড, আইডিয়ালনেস, অ্যাগ্রাভেশন, চুপ করে বসে থাকতে পারে না, ট্যালেন্টুলাও বসে থাকতে পারে না, ট্যালেন্ট সরি ট্যারাক্সাকমও বসে থাকতে পারে না। আইডলনেস, অ্যাগ্রাভেশন, তার সমস্যা বেড়ে যায় চুপচাপ বসে থাকলে। তো ভিরেট্রাম অ্যালবাম পার্সোনালিটি, এরকম অনেক ধরনের পার্সোনালিটি আমাদের সামনে আসে। সে যে ফিনিং করছে, তার ফিনিংটা যে কেউ কিন্তু ধরে ফেলতে পারে। আপনি ডাক্তার, আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন সে যে কাজটা করছে এটা মোটেও ঠিক না। সে বোঝে যে আমি এইরকম করতেছি, এটা মোটেও ঠিক না, এটা আমার উচিত হচ্ছে না, কিন্তু তারা ফিনিং কেন করে? ফিনিং করার একটাই কারণ, সেটা অন্যরা যাতে তাকে ধরে না ফেলতে পারে, এই কারণে সে হচ্ছে ফিনিং করে। তো এই ভাবনা থেকেই শ্রদ্ধেয় মহান্তি স্যার বলেছিলেন সিডো প্রেগনেন্সি। প্রেগনেন্সির বিষয়ে তো আমরা বুঝেছি সিডো প্রেগনেন্সি, ঠিক আছে। তো এরপরের আমরা পাবো হচ্ছে ভিরেট্রাম অ্যালবাম কনফ্লিক্ট স্টেজ। তার আগে সিডো প্রেগনেন্সি। সিডো প্রেগনেন্সি আমাদের দ্বিতীয় স্টেজ। আমি একটু বলেছিলাম সিডো প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির বিষয়টা আমি বলেছিলাম না গতকালকে, কিভাবে ইয়েটা হয়, কনসেপ্টটা তো বুঝেছিলাম নাকি, না বুঝতে পারিনি? আচ্ছা আমি আবার একটু করে বলি প্রেগনেন্সি কি। প্রেগনেন্সি যদি আমরা খুব সাধারণভাবে বুঝি, তাহলে প্রেগনেন্সি হলো কনসেপশন থেকে ডেলিভারি পর্যন্ত যে অবস্থা, যে পিরিয়ডটা চলে, যে সময়টা চলে, সেটাকে আমরা বলি প্রেগনেন্সি। প্রেগনেন্ট নিয়ে আপনি যদি ডিকশনারিতে সার্চ দেন, অনেক অনেক অর্থ পাবেন। আমি কিছু বলি, যেমন হচ্ছে এ সাইলেন্স প্রেগনেন্ট উইথ সাসপেন্স। এ সাইলেন্স প্রেগনেন্ট উইথ সাসপেন্স, নীরব সাসপেন্সে ভরা। আমি লাইনটা দিয়ে দিই, এটা আমি ইয়েতেও দিয়ে দেবো আমাদের নোটে, ডিকশনারিতে, কোনো না কোনো ডিকশনারিতে দেওয়া আছে। সাইলেন্স প্রেগনেন্ট উইথ সাসপেন্স, নীরব সাসপেন্সে ভরা। প্রেগনেন্সি উইথ আইডিয়াস, এটাও ইউজ করা হয়। মানে কি? প্রেগনেন্সি উইথ আইডিয়াস, সৃজনশীল আইডিয়া। এখানে প্রেগনেন্সি হলো সৃজনশীল, রিচ। এ প্রেগনেন্ট আটারেন্স, এটাও কোন একটা ডিকশনারিতে আছে। প্রেগনেন্ট আটারেন্স খুব তাৎপর্যপূর্ণ কথা। এটা মানে এ প্রেগনেন্ট আটারেন্স মানে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ কথা, মিনিংফুল ওয়ার্ড, সিগনিফিকেন্ট, হাইলি সিগনিফিকেন্ট বার্তা, কথা। আরেকটা লাইন বলি, সেটা হলো এ প্রেগনেন্ট মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। প্রেগনেন্ট মোমেন্ট, এই যে এখন আরব বিশ্বের জন্য একটা প্রেগনেন্ট মোমেন্ট চলছে, খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা সময় চলছে। ইসরায়েল ফিলিস্তিনি যে ইস্যু, এটা পুরা আরব বিশ্বে সহিংসতাটা ছড়ায় পড়বে কিনা, খুব গুরুত্বপূর্ণ। এটা হলো একটা প্রেগনেন্ট মোমেন্ট, গ্রেট ইম্পর্টেন্স আছে এখানে। আমাদের আরো আছে কি, প্রেগনেন্ট কনসেপ্ট আইডিয়াটা হচ্ছে প্রেগনেন্ট, প্রেগনেন্সি উইথ থট। তো প্রেগনেন্সি হলো এমন একটা জিনিস যা আমাদের ভিতরে আমরা লালন করি, আমরা পালন করি, আমাদের ভেতরে বেড়ে উঠবে, এবং সেখান থেকে একটা ফল পাওয়া যাবে। বাচ্চাটা একটা ফল, তো একটা ফল পাওয়া যাবে, একটা ফলপ্রসূ ডেলিভারি আশা করা যাবে। থটস, আইডিয়া, কনসেপ্ট নিয়ে একটা হোপ থাকবে, আশা থাকবে, ফ্রুটফুল একটা ডেলিভারি হবে, এই একটা আশা থাকবে। তো ভিরেট্রাম অ্যালবাম সব সময় তার কনসেপ্ট নিয়ে প্রেগনেন্ট থাকে। সেটা কখনোই সত্য হবার না, সেটাও ঠিক। কোনো না কোনো একটা ফলস আইডিয়া সে এমন ভাবে, এমন ভান করবে
ফলস প্রিটেন্ডেন্ট, আমরা একটা পরের লেভেলের কথা বলছিলাম, ফলস প্রিটেন্ডেন্ট এমন একটা ভাবনা, এমন একটা আইডিয়া, সেটা নিয়ে থাকবে, ভিন্ন ভিন্ন চিন্তা নিয়ে আপনার কাছে আসবে। কেননা তার যে ইম্পর্টেন্স আছে, তার যে গুরুত্ব আছে, বা তার যে দাম আছে, সেটা যাতে বজায় থাকে। তার যে পজিশন আছে সেটা সে হোল্ড করে রাখতে চায়, সেটা সে ধরে রাখতে চায় এবং ধরে রাখতে হবে, এই কারণে সে এরকমটা করে। তো ভিরেট্রাম অ্যালবাম সব সময় কোনো না কোনো ইস্যু নিয়ে প্রেগনেন্ট থাকে। এই জন্য এই প্রেগনেন্ট ফিলিংস প্রকাশ করা বা ডিসপ্লে করার জন্য, ডিসপ্লে করে সে কিছু অ্যাডভান্টেজ নিতে চায়। প্রেগনেন্ট মহিলারা কিন্তু এমনি, মানে আমি মহিলা ইয়ে করতে ছোট করতে চাই না, বলতে চাই তারা কিন্তু এমনি একটু এক্সট্রা ফ্যাসিলিটিস নিতে চায়। আমরা বাসে দেখি যে একটা প্রেগনেন্ট মহিলার পাশে দাঁড়াবে, সে বলবে না যে আমাকে একটু বসার জায়গা দেন, লোকজন কিন্তু সহানুভূতি দেখে, হ্যাঁ বসেন প্লিজ বসেন। তো এই যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়া, ওটা তো তার প্রয়োজন প্রেগনেন্ট মহিলার, কিন্তু এ তো ফলস প্রেগনেন্ট। সে এমন কিছু ডিসপ্লে করতেছে যেটা থেকে সে কিছুটা হ্যালো, আমার কথা কতদূর শুনতে পাচ্ছেন? আমি তো বকেই যাচ্ছিলাম চোখ বন্ধ করে। এখন শুনতে পারি নাই। হ্যাঁ, কতখানি লাস্ট? অল্প একটু, অল্প। 1 মিনিট 1 মিনিট। একজন বলেন প্লিজ। স্যার যে ফলস প্রেগনেন্ট আর ওইটা, কিছু সে এমন কিছু ডিসপ্লে, ওইটা পর্যন্ত আচ্ছা, সে এমন কিছু ডিসপ্লে। ডিসপ্লে। আচ্ছা, আমি হ্যাঁ, বলি, ভিরেট্রাম অ্যালবাম সব সময় এই কোনো একটা ইস্যু নিয়ে, কোনো কিছু নিয়ে সে একটা প্রেগন্যান্সির ভাব নেয়। কেন ভাব নেয়? ভাব নেয় যে এটা ডিসপ্লে করে আমি কিছু অ্যাডভান্টেজ নিব, এগুলা ডিসপ্লে করে আমি কিছু একটা অ্যাডভান্টেজ নিব। এটাই হলো তার সেলফিশনেস, ম্যানার, অ্যাটিটিউড। কিছু না কিছু তাকে করতে হবে, যত ধরনের ঢং করা দরকার সে ঢং করবে। এদের মধ্যে রিয়েলিটি বলে কিছু থাকে না। এটাই হলো আমাদের রুব্রিক্স আছে, ফ্রেনিং প্রেগনেন্সি। ফ্রেনিং প্রেগনেন্সি কেন ফ্রেনিং করে? কারণ সে একটা অ্যাডভান্টেজ নিতে চায়। এখন ধরুন কেউ যদি সত্যিকারের প্রেগনেন্ট হয়ে থাকে, তারপরেও সে অ্যাডভান্টেজ নিবে, এবং সে যদি ফ্রেনিং করতে থাকে, তখন আমরা ভিরেট্রামের দিকে চিন্তা করব। ঠিক আছে? তার অ্যাক্টিং, মূলত তার অ্যাক্টিং তার নিজের ফায়দার জন্য, তার সেলফিশ যে মোটো থাকে সেটাকে ফুলফিল করার জন্যই করে থাকে। এবং এই যে অ্যাক্টিং করার সময় এটা তার মাথায় থাকে না যে আমি কার সাথে অ্যাক্টিং করব আর কার সাথে করব না। ও জাতপাত বিচার করবে না। তার এগুলো তো এক ধরনের কপটতা, তাই না? ভন্ডামি। এই ভন্ডামিটা তার বাবা মাও বাদ যায় না। এই ভন্ডামি আমরা তার বাবা মার ক্ষেত্রেও পাই। আমি একটু ভিডিওর কথা মনে পড়লো, আমার খালি ভিডিওর কথা মনে পড়ে। ছোট্ট একটা ক্লিপ দেখি। ঠিক আছে, আরেকটা ক্লিপ একটু দেখি। এটা আমার অনুবাদ করা নাই, অনুবাদ করে দিলে আপনাদের জন্য সুবিধা হতো। You wrote to me once. হত্যা করলো সেই দৃশ্যটা, হ্যাঁ এখানে, হ্যাঁ এটা কেন করলো? ক্রাউন পাওয়ার জন্য, মুকুটটা পাওয়ার জন্য। প্রিন্স তার বাবাকে মেরে ফেললো, যেভাবেই হোক তার সিংহাসনে বসতে হবে। ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, প্রত্যেকটা রাজ দরবারে
ইভেন দেন আপনি যদি মুঘল ইতিহাস পড়েন, সেখানেও দেখবেন রয়্যাল ফ্যামিলি গুলোতে এরকম ঘটনা ঘটছে। অ্যাডভান্টেজ পাওয়ার জন্য মানে বাবার গলায় ছুরি চালাতেও এদের হাত কাঁপে না। ঠিক আছে? তো ফ্রেনিং প্রেগন্যান্সি হলো তার লক্ষ্য পূরণ করার জন্য যা করা দরকার তা করতে সে পিছপা হবে না। যদি লাগে পা ধরবে, যদি চুরি করা লাগে চুরি করবে, ছিনিয়ে নিতে হলে ছিনিয়ে নিবে, যদি ধার করা লাগে লাগবে, যেভাবে হোক তাকে পেতে হবে। হ্যাঁ, ফ্রেনিং সিক টু বি, যদি অভিনয় করা লাগে ট্রেনিং সিক হবে, যা যা করা দরকার। ওই যে অ্যাম্বিশন ইনক্রিজড মিনস এভরি পসিবল ওয়ে। তো আমাদের আরেকটা রুব্রিক্স আছে, ট্রেনিং সিক টু বি সিকিং উইথ। ট্রেনিং সিক টু বি সিকিং উইথ। সিকিংটা কি? সিকিং মানে হচ্ছে এক ধরনের স্ক্রিমিং করা, চিৎকার করা, যা আপনার কানে নয়েজ মনে হবে, তার থেকেও বেশি বিরক্ত লেগে যাবে, শুনতে আপনার মোটেই ভালো লাগবে না। একদম তীক্ষ্ণ স্বরে যদি কেউ চিৎকার করে, ঠিক আছে? তো কোনো ব্যক্তি সিকিং শুনে আপনার মনের মধ্যে একজনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, মনের মধ্যে আপনার কাজ করবে যে এটা কেন করছে, এত চিৎকার চেঁচামেচি করছে কেন, কি হয়েছে তার? কিন্তু এর তো কিছুই হয়নি, সে নাটক করতেছে। ভিড়ের টান, আর কত নাটক করবে? দেখা যাচ্ছে যে বাচ্চা এমন চিৎকার করছে, তার মা ভাবতেছে যে তার গায়ে তো আমি হাত তুললাম না, তা এত চিৎকার চেঁচামেচি কেন করছে? তো ভিরেট্রাম অ্যালবাম হলো সে যা চায়, যা পেতে চাইবে, চারপাশে কে আছে কে নাই, কোথায় কি করা যাবে এটা দেখা দেখি নাই, কোনো কিছু খেয়াল করবে না। কারণ এরা হলো হিডলেস। হিডলেস মনে আছে না ভুলে গেছেন? এরা হলো হিডলেস। ঠিক আছে? এদের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে ডেলুশন, লেবার অর থিংস শি ইজ পেইন, শি ইজ প্রিটেন্ডেন্ট টু বি ইন, আমরা এই রুব্রিক্স গুলা পাই। তারপরে বোল্ডনেস প্রিটেন্ডেন্ট, ড্রাফিনেস প্রিটেন্ডেন্ট, এই রুব্রিক্স গুলো আমরা পাই। আমরা এগুলা দেখবো আর কি কখন কিভাবে নেওয়া যায়। এদের আরেকটা অদ্ভুত অ্যাটিচিউড হলো এরা দেখেও না দেখার ভান করে, নজর আন্দাজ করে আমরা যেটাকে বলি। কেননা তার যা ইচ্ছা হচ্ছে সে তা করেই ছাড়বে, দেখতেও পাবে না। আমি কোনো এক অথরিটির কাছে গেছিলাম, তার একটা সময় মানে তার অনেক বড় বড় কাজ আমি করে দিয়েছি, মানে যেগুলো আসলে অসম্ভব সেই রকম কাজ আমি তার করে দিয়েছিলাম। আমার ছোট্ট একটা কাজের জন্য তার কাছে গেছিলাম, ওই কাজটা আমি করতে পারতাম, কিন্তু যেহেতু সে ওটার সাথে রিলেটেড, তো তার সাথে যখন আমি কথা বললাম মনে হলো যে সে আমার কথাই শুনতে পেল না। আরেকদিকে একটা ভাবলেশ, আমি দুবার তিনবার করে বললাম, সে ওইদিকে ভ্রুক্ষেপও করলো না। তার এটা বাম হাতেরও কাজ না, বাম কিনা আঙ্গুলেরও কাজ, সিম্পল একটা বিষয়। আমি বিষয়টা অত ক্লিয়ার করছি, আমি বোঝানোর জন্য বলতেছি। তো এইরকম আমরা ভিরেট্রাম অ্যালবামকে পাই। রিকগনাইজ নট রিকগনাইজ ডাজ এনিওয়ান, কাজের শেষ, কাজের সময় কাজী, কাজ ফুরালে হয়ে যায় পাজি। রিকগনাইজ নট রিকগনাইজ ডাজ নট এনিথিং। সে আপনার দিকে দেখবেও না, আপনার সুযোগ সুবিধার দিকে খেয়ালও করবে না, আপনি যা বলবেন তা শুনবেও না। সে যা বুঝে, যা চিন্তা করে তাই করবে। কেন? কারণ এই পার্সনের মধ্যে একদম ইগোতে টইটুম্বুর করা থাকে, একদম ইগোতে পাম্প আপ হয়ে থাকে, একদম ফুলফিল হয়ে থাকে। এই কারণে এই ব্যক্তিরা হয় কার্নিং, ধূর্ত। ওই যে না শুনেও না শোনার ভান করছে, ডিসিটফুল, এরা অনেক ডিসিটফুল হয়। ঠিক আছে? এইরকম অ্যাটিচিউড আমরা ভিরেট্রাম অ্যালবামের মধ্যে পাই। তো আজকে এই পর্যন্তই রাখছি।